কথায় বলে মানুষ নাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আর সত্যিই তো, এই দাঁতগুলো যেদিন পড়ে যায় সেদিনই মানুষ বুঝতে পারে এই ছোট্ট ছোট্ট সাদা বন্ধুগুলোর তাৎপর্য, তাদের গুরুত্ব। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক মানুষের সঙ্গে যিনি প্রতিনিয়ত আমাদের এই সুন্দর সুন্দর দাঁতগুলোকে, আমাদের এই সুন্দর সুন্দর হাসিগুলোকে রক্ষা করছেন, আমাদের এই সুন্দর হাসি মাখা মুখের রক্ষাকর্তা। নমস্কার সকলকে। 90.4 গীতাঞ্জলি রেডিওর ভালো আছি ভালো থেকো সিরিজের আজকের নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি শাগুফতা এবং আমার সঙ্গে যে মানুষটি আছেন তিনি ডক্টর সব্যসাচী সাহা। নমস্কার। ডেন্টিস্ট, ফাউন্ডার ওনার অফ ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেক্রেটারি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। তার থেকে জানবো দাঁত ভালো রাখতে আমরা কি করতে পারি, ছোট ছোট টিপস ট্রিক্স, কোন খাবার দাঁতের বন্ধু কোন খাবার দাঁতের শত্রু, এবং চিরাচরিত যে সমস্ত ভয় ভীতিগুলো আমাদের মনে জন্মে আছে সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে। স্যার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি রেডিওতে। স্যার, প্রথমেই জিজ্ঞেস করি যে সাধারণ মানুষের সাধারণ দাঁতের সমস্যাগুলো কি কি হতে পারে? সাধারণ দাঁতের সমস্যা বলতে গেলে মূলত 3-4টেই আছে। একটা হচ্ছে যে দাঁতে যেটা চলতি কথায় পোকা লাগা বা ডেন্টাল কেরিজ যেটাকে বলে। আরেকটা যেটা হয় হচ্ছে যেটা মাড়ির একটা সমস্যা, খুব চলতি কথায় দাঁতে মানে পায়রিয়া লোকে একটা খুব সাধারণ কথা এটাকে বলে। আর বাচ্চাদের ক্ষেত্রে মানে টিনেজ যেটাকে আমরা বলি, সেই স্টেজে একটা হয় যে উঁচু নিচু দাঁত বা দাঁতের গঠনের সমস্যা, উঁচু নিচু দাঁত আছে বা একটু টেরা বেঁকা শেপে, মানে মুখের তুলনায় দাঁতের এটা, এই 3-4টেই মেন সমস্যা। আর ইদানিং যেটা একটা ধূমপান বা তামাক জাতীয় বেশি ব্যবহারের জন্য, স্পেশালি যেটা স্মোকলেস ফর্ম যেটাকে বলে, মানে গুটখা, খৈনি, এই জাতীয় জিনিসগুলোর জন্য মুখের ক্যান্সার বা মুখের ঘা, এই 4টে সমস্যাই মোটামুটি 80-90% আমাদের দাঁতের এবং মুখের সমস্যাকে কাভার করে। তো কখন একজন মানুষ বুঝতে পারবেন যে তার ক্যাভিটি হচ্ছে, মানে প্রথম পর্যায়ে কিভাবে ধরতে পারবেন তিনি? দাঁতের সমস্যাগুলো জানেন তো, মানে আমার যেটা মনে হয় এটা খুব একটু যদি মানুষ সচেতন হয়, সেলফ এক্সামিনেশন যেটাকে বলে, কারণ এটা তো পেটের বা বুকের ভেতরে কোনো সমস্যা নয় যে হঠাৎ আপনি দেখলেন যে একটা কিছু সিমটমস বা লক্ষণ নিয়ে মানুষ আপনার কাছে আসছে। প্রতিদিন যদি আমরা একটু ব্রাশ করার সময় বা যখন আয়নার সামনে দাঁড়িয়েছি যদি দেখি যে দাঁতে কোনো কালো স্পট দেখা যাচ্ছে বা কোথাও খাবার আটকে যাচ্ছে, খুব ইনিশিয়াল স্টেজে, অধিকাংশ সময় যেটা হয় যে ব্যথা উঠলেই সবার টনক নড়ে, সব ক্ষেত্রেই হয়, এটা খুবই কমন ব্যাপার। কিন্তু তখন যখন আসেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গর্তটা অনেক বড় হয়ে গেছে বা সেটা হয়তো নর্মাল ফিলিং বা সিল করার পর্যায়ে আর নেই। তো প্রথম থেকে যদি একটু মানুষ সচেতন হন বা বাবা মা যদি বাচ্চাদের একটু চেক করেন যে দাঁতে কোনো কালো স্পট দেখা যাচ্ছে কি না, কোথাও খাবার আটকাচ্ছে কি না, কোনো গর্ত দেখা যাচ্ছে কি না, সেই স্টেজেই যদি ওটাকে আটকানো যায় সেটাই হচ্ছে সবথেকে ভালো উপায়। মানে আননেসেসারি চিকিৎসাটাকে আরও লম্বা না বাড়িয়ে বা না করে, সেটাই হচ্ছে সবথেকে খুব তাড়াতাড়ি দাঁতটাকে বাঁচানোও গেল, একটা নর্মাল ছোট ফিলিং করে দিলেই হয়তো গর্তটা আটকে গেল, সেটাই সবথেকে আইডিয়াল টাইম পুরো ব্যাপারটাকে চেক করার। ইভেন যখন স্কুলে এখন বিভিন্ন রকম প্রোগ্রাম আছে বাচ্চাদের, স্কুলে অনেক সময় ডাক্তাররা ভিজিট করেন বা অন্যান্য হেলথ ওয়ার্কাররা ভিজিট করেন, ইভেন স্কুল টিচার, ক্লাস টিচারও, যিনি পিটি টিচার বা ফিজিক্যাল এডুকেশন টিচার, যেরকম মানুষের তারা নখ দেখছেন, চুল দেখছেন, বাচ্চার ওয়েট দেখছেন, হাইট দেখছেন, আইসাইট দেখছেন, তার সাথে যদি একটু মুখটা খুলে দেখে নেন যে না রে তোমার এই দাঁতটায় কিন্তু একটা ব্ল্যাক স্পট হয়েছে, তুমি কাছাকাছি কোনো ডেন্টাল সার্জনকে দেখিয়ে নিও বা নিয়ার বাই কোনো হসপিটালে দেখিয়ে নিও, তাহলেও কিন্তু অনেকটা উপকার হয়। 50-60% রোগকে কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজেই আটকে দিতে পারি। এবার আসি যেটা হচ্ছে ব্লিডিং গামস। এটা কখন হচ্ছে বা কোন ধরনের জিনিসপত্র থেকে এটা হচ্ছে? ব্লিডিং গামসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কারণ হচ্ছে আপনি ঠিক করে ব্রাশ করেন না, মুখে ময়লা জমা। এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে হাজার চেষ্টা করলেও
ব্রাশ হয়তো ঠিকমতো পৌঁছয় না। বিশেষত এগুলো আরও বেশি হয় যাদের হয়তো দাঁতের স্ট্রাকচারটা একটু এবড়ো খেবড়ো, উঁচু নিচু, কিছু কিছু খাঁজ এমন থাকে যেখানে হচ্ছে যে হাজার চেষ্টা করলেও হচ্ছে হয়তো ঠিক করে ময়লাটা পরিষ্কার হয় না। ব্লিডিং গামসের মানে 90% কজ হচ্ছে কিন্তু দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না, মাড়িতে ময়লা জমে থাকছে। অন্যান্য আরও কিছু কারণ আছে, অনেক সময় ব্লিডিং গামস থেকে আমরা ওর শরীরে কোনো রক্তের দোষ আছে কিনা সেটাকেও ধরা যেতে পারে। হিমোগ্লোবিন কম থেকেও অনেক সময় ব্লিডিং গামস হয়। আরেকটা যেটা হয় জেনারেলি মানে হরমোনাল চেঞ্জেস যখন শরীরে হয়, মেবি দ্য পিউবার্টি স্টেজ বা ডিউরিং প্রেগনেন্সি, সেই স্টেজে একটা হয়, তবে সেটা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ওই স্টেজটা পেরিয়ে গেলে নিজের থেকেই ঠিক হয়ে যায়। তবে 90% কজ হচ্ছে মাড়িতে ময়লা থাকা। সেটার জন্য আপনাকে ভালো করে ব্রাশ করতে হবে টুয়াইস আ ডে। রাতে শোয়ার সময় ব্রাশ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আর অন্তত 6 থেকে 8 মাস পর পর যে কোনো একজন ডেন্টাল সার্জনের চেক আপে থাকা। আর স্কেলিং যেটাকে বলে দাঁত পরিষ্কার করা, সেটা আমরা তো রেগুলারলি অ্যাডভাইস করি যে বছরে একবার অবশ্যই করাবেন। এটা নিয়েও আরও আলোচনা যখন এগোবে, অনেক মিথস আছে যে এটা করা ঠিক না, তবে আইডিয়ালি ইউ শুড ডু ইট, এবং বছরে একবার অবশ্যই করা উচিত। কথা যখন উঠলো স্কেলিংয়ের, তখন ওই মিথটা ভাঙাটা খুব জরুরি, যেটা হলো স্কেলিং করলে দাঁতের গোড়া ভঙ্গুর হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, স্কেলিংয়ে খুব ব্যথা হবে। স্যার প্লিজ। প্রথম কথা তো ব্যথা হয়ই না, যেটা হয় অনেক সময় কাজটা করার সময় একটা হালকা শিশির বা সেন্সিটিভিটি হতে পারে। আর আজকাল ফাইন আল্ট্রাসনিক মেশিনে হয়, তো মানে মিথটা এই কারণেই বলছি, মানে এনামেল, দাঁতের যে এনামেল সাদা অংশটা আমরা দেখতে পারি, দ্যাট ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার অফ দ্য বডি, মানে আপনার শরীরের হাড়ের থেকেও শক্ত। একটা আল্ট্রাসনিক মেশিনের ভাইব্রেশনে কোনো দিন এনামেল নষ্ট হতে পারে না, ইট ইজ পসিবল। এবার যেটা অনেক সময় পেশেন্টদের হয় যে তার হয়তো অলরেডি প্রচুর ময়লা জমে আছে, তার ময়লাটা যেই পরিষ্কার করা হলো ইনিশিয়ালি হয়তো 7 দিন 10 দিন তো একটা সেন্সিটিভিটি ফিল করে, কারণ মাড়ি যত নিচে নেমে যায় দাঁতের রুট যেটা গোড়া, যেটা আইডিয়ালি মাড়ির মধ্যে থাকা উচিত, সেটা এক্সপোজড বাইরে, মাড়ি নিচে চলে গেছে। তো সেইটাকে পেশেন্ট অনেক সময় গুলিয়ে ফেলে ব্যাপারটার সাথে, যে এতদিন তো আমি ভালো ছিলাম, আপনি ময়লাগুলো পরিষ্কার করলেন, আমার শিরশিরানি বেড়ে গেল। তো দ্যাট ইজ নাথিং, এটা একটা জাস্ট ট্রিটমেন্টের একটা কনসিকোয়েন্স। উইদিন 7-10 দিনের মধ্যে ওটা রিভার্স ব্যাক হয়ে যায়। এটাতে এনামেল ক্ষয়ে যাবে, দাঁত নড়ে যাবে, দাঁত লুজ হয়ে যাবে, দাঁত হয়তো কারুর এত ময়লা জমেছিল যে দাঁত অলরেডি হয়তো লুজ হয়েই ছিল, এবার সেটা সরিয়ে দেওয়ার পর তারা হয়তো আরও মনে হচ্ছে যে আমার ফাঁক বেড়ে গেল বা দাঁতই হয়েছে, বাট এগুলো জাস্ট মানে পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, কিন্তু আপনাকে এটা করাতে হবে, না হলে কিন্তু এমনি আপনার দাঁত হয়তো কয়েকদিন পর পড়েই যেত, হয়তো এতটাই লুজ হয়ে আছে, মাড়ির সাপোর্ট এতটাই আলগা হয়ে আছে। আমি অনেক সময় মানে খুব ক্যাজুয়ালি পেশেন্টকে বোঝানোর জন্য বলি যে মাড়িটা হচ্ছে জাস্ট লাইক আমাদের বাড়ির একটা ভিত, মানে ফাউন্ডেশন যেটাকে বলে। তো অনেক সময় পেশেন্ট এসে বলে আমার এই দাঁতের ওপর কোনো কসমেটিক কিছু কাজ করা যাবে না, এটার ওপর ইমপ্লান্ট করা যাবে না। আমি বললাম বাড়ির যদি ভিতি আপনার ঠিক না থাকে আপনি দোতলা বানাবেন কি করে? তো ফাউন্ডেশন হচ্ছে দাঁত এবং মাড়ির এই রিলেশনটা, এবং সেই ফাউন্ডেশনটাকে মেনটেন করতে গেলে আপনাকে নিজে হাইজিনটা খুব ভালো করে মেনটেন করতে হবে, এবং অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর ডেন্টাল সার্জনের চেক আপে থাকবেন, এবং বছরে একবার করে স্কেলিং। এবার যদি হ্যাঁ আপনি খুব ভালো মেনটেন করছেন, আপনার দরকার নেই, করাবেন না, বা ডাক্তারই আপনাকে মানা করে দেবে যে আপনার এই মুহূর্তে দরকার নেই, কিন্তু বছরে একবার এটা করানো উচিত। এতে মানে মাড়ি এবং দাঁতের সাপোর্টটা মজবুত হয় আরও। এবার আসি ব্রাশ করা নিয়ে। মানে অনেক মানুষকে দেখেছি একটু বেশি সচেতন হতে গিয়ে দিনে 3-4 বারও ব্রাশ করে নিচ্ছেন, এবং সেই ব্রাশ করাটা একদম সেই রাফলি থরলি একদম ভিগরাসলি সে ব্রাশ করেই যাচ্ছে। Correct, exactly. ব্রাশ করার সঠিক পদ্ধতি এবং কতবার করে করবে একটা মানুষ? দেখুন, বার ব্যাপারটা তো একটু, কেন এটা পার্সোনাল পারসেপশনের ব্যাপার, তাই না? এখন এটা তো খুব ডিফাইন করে ওরমভাবে বলা যায় না কতবার। কারুর মনে হয় না আমার একটু স্মেল হচ্ছে বা খাওয়ার পর ব্রাশ করছে, সেটা অন্য, বাট মেন ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইউ শুড ডু ইট ইন আ কারেক্ট ওয়ে। ব্রাশ সবসময় একটা সফট ব্রাশ ইউজ করা উচিত, যে কোনো রেপুটেড কোম্পানি স্পেসিফিকেশানে আমি যাচ্ছি না, কেন এই মিডিয়াতে ওগুলো করাটা উচিত নয়। এবং পেস্টটাও আপনি যে কোনো রেপুটেড কোম্পানি সাদা নরম পেস্ট
বেটার নট টু গো উইথ এই আয়ুর্বেদিক প্রোডাক্ট, এই প্রোডাক্ট, কারণ ওগুলো এত কোর্স মেটেরিয়াল হয়, ওগুলো ইন দ্য লং রান দাঁতের নষ্ট করে। ব্রাশটাকে চালাবেন সবসময় হচ্ছে মাড়ি থেকে দাঁতের দিকে। আমরা ব্রাশ চালানোটাকে ভাবি বাথরুমে ঝাঁটা চালানোর মতো। ইটস নট এক্স্যাক্টলি দ্য সেম। ওটাও একটা শরীরের অংশ, তাকে যদি আপনি রোজ ওরকম সে শিরিষ কাগজের মতো ঘষতে থাকেন তো ওটাও একদিন জবাব দেবে। ব্রাশটাকে চালাবেন সবসময় মাড়ি থেকে দাঁতের দিকে, মানে নিচের দাঁত হচ্ছে মানে নিচ থেকে ওপরে উঠবে, ওপরের দাঁত নামবে। দ্যাট শুড বি দ্য ডাইরেকশন। সাইড ওয়াইজ ঘষবেন না বা আননেসারিলি হ্যাপাজার্টলি বেশি ঘষবেন না। প্রত্যেকটা ব্রাশ 2 থেকে 3 মাস 4 মাস যখনই দেখবেন ব্রাশের যে ব্রিসেলসগুলো আছে ওগুলো ফ্রেইং আউট হয়ে গেছে, মানে ছড়িয়ে গেছে, ডিসকার্ড করবেন, নতুন ব্রাশ নেবেন। আর রাতে শুতে যাওয়ার সময় ব্রাশ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে আর মুখে দেবেন না। এখন কি হয়, ম্যাক্সিমাম লোকজন ওয়ার্কিং, অনেকে ওয়ার্ক ফ্রম হোম, আইটি সেক্টর, রাতে সারা রাত হয়তো কিছু না কিছু বিঞ্জিং করছে, কোনো স্টিকি জিনিস খাচ্ছে, চিপস খাচ্ছে, তো ওইগুলো অ্যাভয়েড করা বেটার। কারণ রাতে আমাদের কি হয়, যেমন আপনি লাইফস্টাইল শরীরের কথা ভাবছেন যে এখন কনসেপ্ট আপনি তাড়াতাড়ি ডিনার করে নেবেন কারণ আপনার বডি মেটাবলিজম সব স্লো ডাউন হয়ে যায়, তেমনি মুখের ক্ষেত্রেও তাই। ওই সময়টা আপনার এভরিথিং স্লো ডাউন হয়ে যায়, আপনার থুতু কম আসছে, আপনি কথা বলছেন না, জিভটা এক জায়গায় রয়েছে, তো ন্যাচারালি যেটা একটা ন্যাচারাল ক্লিনজিং সেটা হচ্ছে না। সেখানে তখন ফুড পার্টিকেলস যে যেখানে থেকে যাচ্ছে, দ্যাট ইজ দ্য আইডিয়াল থিং মুখের ব্যাকটেরিয়া ওগুলোকে ফার্মেন্টেশন করার। বড়দের ক্ষেত্রে তো এটা করতেই হবে, এবং বিশেষত যারা আপনাদের এই চ্যানেলের থ্রু দিয়েই যারা পেরেন্টস, অধিকাংশ ক্ষেত্রে খুব প্রলং তারা হচ্ছে রাতে বাচ্চাদেরকে হয় ব্রেস্ট ফিডিং বা বটল ফিডিং করান, যখন হয়তো বাচ্চা অলরেডি সলিড ফুড খেতে আরম্ভ করেছে কিন্তু তারপরেও তারা এটাকে কন্টিনিউ করে যাচ্ছেন। ওর থেকে কিন্তু তখন ও আর কোনো নিউট্রিশন পাচ্ছে না, বাট জাস্ট লাইক একটা সাইকোলজিক্যাল প্লেজার। এই জিনিসটা কিন্তু সব থেকে মারাত্মক বাচ্চার মানে দুধের দাঁতগুলোকে নষ্ট হওয়ার কারণ। ওই যে সারা রাত একটা মিল্ক মিডিয়াম থেকে যাচ্ছে দাঁতের গায়ে অ্যাজ এ লেয়ারের মতো, তো এই জিনিসগুলোকে একটু কেয়ারফুল থাকবেন। বাইরের দেশে মেন প্রচলন হচ্ছে যেমন রাতে ব্রাশ করা শোয়ার সময় আগে, আর ওরা করে আফটার ব্রেকফাস্ট, কারণ ওরা ধরেই নেয় যে রাতে আমি যেটা করেছি আমার মুখ ক্লিন, দে স্টার্ট উইথ দ্য ব্রেকফাস্ট অ্যান্ড আফটার দ্যাট দে গো উইথ দ্যাট। আমাদের এখানে কনসেপ্টটা হচ্ছে মানে সারা রাত মুখটা বাসি নোংরা, তো ঠিক আছে, আমি সেই মিথকে বা কনসেপ্টকে ভাঙতে চাই না, আপনি সকালে যেরকম করছেন করুন, বাট রাতে মেক ইট এ পয়েন্ট যে শোয়ার আগে আপনি ব্রাশ করবেন এবং তারপর ডোন্ট গিভ এনিথিং। এবং বাচ্চাদের ক্ষেত্রেও যদি কাউকে রাতে ফিড দিতেও হচ্ছেও, তারপরে একটু প্লেন জল খাইয়ে দেবেন যাতে মুখটা ক্লিন হয়ে যায়। এখানেই আমি আরও একটা জিনিসে আসি, আলোচনার মধ্যেই এলো একটা জায়গায় যে স্মেল, মুখের মধ্যে ওডর হচ্ছে, সেই বিষয়টা কিভাবে থামানো যেতে পারে, কিভাবে কমানো যেতে পারে, কি উপায়? মুখে অডার বা ব্যাড স্মেল বা হ্যালিটোসিস যেটাকে সায়েন্টিফিক্যালি বলে, সেটার মেন কারণ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে মুখ নোংরা থাকা। সেই নোংরা থাকা মানে মাড়ির প্রবলেমও হতে পারে, বা আপনার দাঁতে হয়তো মাল্টিপল ক্যাভিটি রয়েছে, খাবার জমে আছে, সে খাবারগুলো বেরোচ্ছে না, ক্লিন হচ্ছে না, ফার্মেন্টেশন হচ্ছে, খাবারটা পচছে, তার থেকে একটা গন্ধ হতে পারে। মোস্ট অফ দ্য টাইম এটাই কারণ। ইন কেস সাপোজ আপনার মুখ খুব ভালো পরিষ্কার, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রেসপিরেটরি ট্র্যাক্টে যদি ইনফেকশন থাকে, প্রবলেম থাকে, তার থেকেও মুখে গন্ধ হতে পারে। পেটের কোনো সমস্যা থাকলে, লিভার বা আপনার বাউল ঠিক মতো রোজ ক্লিন হয় না, হয় না, তার থেকেও মুখে, বাট মেজরিটি কজ হচ্ছে কিন্তু মুখের ময়লা। একেবারেই। সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে স্কেলিং, বা যদি কোনো অ্যাকচুয়াল কিছু থাকে ওখানে অবজারভেশন বা ফাইন্ডিংস যে হ্যাঁ দাঁতে কোনো ক্যাভিটি আছে, খাবার জমছে, তো সেগুলোকে ট্রিটমেন্ট করা যাতে মুখটা ক্লিন থাকে, হাইজিনটা প্রপারলি মেনটেন হয়। ব্রাশের পাশাপাশি আর একটা জিনিসও শুনেছি ডাক্তারবাবুরা করতে বলেন, সেটা হচ্ছে ফ্লস। সেইটা কতটা ইম্পর্টেন্ট, সেটা কিভাবে মানুষ করে? ফ্লস অ্যাকচুয়ালি বাইরের দেশে ফ্লস ইজ মাস্ট, আমাদের এখানে অতটা অ্যাওয়ারনেস নেই। আমাদের এখানে দাঁতের মাঝখানে কিছু খাবার ঢুকলো তো সে কাঠি খোঁচাচ্ছে, পারলে সেফটিপিন খোঁচাচ্ছে, হাতের কাছে যা পাচ্ছে সেটা করছে। দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে।
কারণ আপনি কাঠি বা যে কোনো হার্ড সাবস্টেন্সকে দিয়ে ওটাকে যতবার খোঁচাচ্ছেন তখনকার মতো হয়তো খাবারটা বেরিয়ে যাচ্ছে, বাট ওটা কিন্তু ইন দ্য লং রান মাড়ির আরও ক্ষতি করে দিচ্ছে, প্যাসেজটাকে আরও ওয়াইড করে দিচ্ছে। তো ফ্লস ইজ দ্য কারেক্ট ওয়ে। কিন্তু ফ্লসের একটা সমস্যা যেটা হয়, অনেক সময় হয়তো প্রপারলি করতে না পারার জন্য লোকেদের পেছন দিকের দাঁতগুলোতে একটু অসুবিধে হয়। জিনিসটাকে একটা স্ট্রিংয়ের মতো, একটা টেফলনের পাতলা সুতোর মতো হয়, ওটাকে নিয়ে গিয়ে প্রপারলি প্লেস করে করা। তার জায়গায় এখন ইন্টারডেন্টাল ব্রাশ বেরিয়ে গেছে, বিভিন্ন কোম্পানি, ভালো রেপুটেড কোম্পানি ইন্টারডেন্টাল ব্রাশ বেরিয়ে গেছে, যেটা অ্যাক্সেস করাটা অনেক ইজি। তো যাদের মুখে মাল্টিপল ক্রাউন আছে বা অনেকগুলো ক্যাভিটি আছে, ফিলিং আছে, বা যেগুলোতে যাদের হয়তো মাড়ির সমস্যার কারণে খাবার ঢোকা খুব প্রবলেম, মানে খাবার ঢোকাটা খুব সমস্যা, স্পেশালি কোনো ফাইব্রাস কিছু খেলেই দাঁতের ফাঁকে ঢুকে যায়, তাদের তো রেগুলার ওটা ইউজ করা উচিত। প্রত্যেকটা মিলের পর যদি নাও হয়, অ্যাটলিস্ট প্রত্যেক দিনের যেটা আটকে আছে সেটাকে ক্লিন করে দেবেন। কারণ যেখানেই খাবারটা থেকে যাবে 2-3 দিন পরে কিন্তু ওটা একটা ওখানে লোকাল ইনফেকশন করবে, মাড়িতে ব্যথা হবে, একটা ব্যাড স্মেল হবে, মাঝে মধ্যে মাড়ি থেকে রক্ত আসতে পারে, সেজন্য রোজের ইয়েটাকে রোজ ক্লিন করে দেবেন। তাহলে মানুষের ডেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য নিশ্চয়ই কিছু খাদ্যাভ্যাস বা রুটিন মেনটেন করতে হতে পারে, সেগুলো কি হতে পারে? মানে ফুড হ্যাবিটস। ফুড হ্যাবিটস। ফুড হ্যাবিটস দেখুন, একদম যদি আপনি স্ট্রিক্টলি বলেন আপনি মিষ্টি খাবেন না, চকলেট খাবেন না, এটা খাবেন না, এটা তো এটা ইটস লাইক আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এ তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তবে যেটাই খাবেন, মানে যেটা এখন বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি এখনকার নিউয়ার জেনারেশনে প্রবলেম হয়ে গেছে, দে ডোন্ট টেক ফাইব্রাস ফুড, সব রেডিমেড চাই, তাই না? তো সেই জাতীয় মানে ফাইব্রাস কিছু জিনিস, শাক সবজি, ফ্রুটস, এগুলোকে ডায়েটের মধ্যে ঢোকানো, ইনকর্পোরেট করা। আর হচ্ছে মানে আপনার যেটাই আপনি খাচ্ছেন, যদি ওই ধরনের কিছু জিনিস হয়, মানে আর্টিফিশিয়াল, মানে আপনার কোনো এক্সট্রিনজিক সুগার দেওয়া খুব সাবস্টেন্স কিছু খাচ্ছেন, চকলেট বলুন বা পেস্ট্রি বা এই জাতীয়, তারপরে মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নেওয়া, যাতে ওটা বেশিক্ষণ সারফেসে স্টিক না করে থাকে। ভালো করে ব্রাশ করা, মুখটাকে ভালো করে ক্লিন রাখা, আর একটা কোনো ফ্রুটস বা এই জাতীয় কিছু বাচ্চাদের ডায়েটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইগুলোই মোটামুটি। বাচ্চাদের কথাই যখন এলো, তাহলে যে বাচ্চাদের দুধের দাঁত মানে জাস্ট বেরোচ্ছে, সেই মুহূর্তে একটা পেরেন্টস তার কি কি করা উচিত, কি কি করা উচিত নয়? দেখুন, বাচ্চাদের অ্যাকচুয়ালি মানে যদি বাচ্চাদের দাঁতের টেক কেয়ার করার কথা বলেন, সেটা কিন্তু শুরু হয়ে যায় ওয়েন মানে বাচ্চাটা কিন্তু মায়ের উম্বে আছে। যেমন মাদের নিউট্রিশিয়াস খাবার খাওয়া কেন বলা হয়, সো দ্যাট তার বাচ্চার যেন কোনো মানে সমস্ত অর্গানসের সাথে টুথ স্ট্রাকচারও যাতে ভালো করে ওয়েল ডেভেলপ হয়, দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। কারণ অনেক সময় দেখা যায় যে দাঁত খুব ব্রিটল, দাঁতগুলো সাদাটে ছোপ ছোপ, হাইপোমিনারেশন যেটাকে আমরা সাইন্টিফিক্যালি বলি বেসিক্যালি। তো সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে মানে বাচ্চার যেটা টেক কেয়ার করা সব দিক দিয়েই, দাঁত তো একটা ইন্টিগ্রাল পার্ট, তো সব দিক দিয়ে তার অ্যাকচুয়াল নার্চারিং কিন্তু শুরু হয়ে যায় বাচ্চা যখন মায়ের পেটে। তারপরে যখন বাচ্চা জন্মালো, তার যেটা মাড়ি, প্রথমে তো একদম দাঁত থাকে না, 6-7 মাসে প্রথম দাঁত বেরোয় গিয়ে, তো সেই মাড়িটাকেও কিন্তু ক্লিন করা উচিত, হাতে একটা গজ প্যাড নিয়ে বা পরিষ্কার কিছু দিয়ে সেটাকে খাবার পর ক্লিন করে দেওয়া উচিত। আর প্রথম দাঁত বেরোনোর পর থেকে কিন্তু প্রথম দিকে হয়তো বাচ্চাকে অত ব্রাশ করানো সম্ভব নয়, কারণ ও স্পিটিং রিফ্লেক্স তৈরি হয় না বা এনে, কিন্তু ওই ভালো করে একটা পরিষ্কার ক্লথ নিয়ে দাঁতের ওপরগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। তারপরে 1.5-2 বছর থেকে আস্তে আস্তে ওকে ব্রাশিং হ্যাবিট কিন্তু ধরিয়ে দেওয়া উচিত। আরেকটা যেটা জিনিস আমরা অনেক সময় মিস করি, মানে যেটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে, মানে হয়তো মায়ের ওরাল হাইজিন ভালো নয়, মুখে প্রচুর ক্যাভিটি, মাড়ির সমস্যা রয়েছে, থাকতেই পারে। এবার তার মানে কি মুখের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া? অবভিয়াসলি। তো এবার আমরা কি করি, সেম হয়তো মানে স্পুন আমরা শেয়ার করছি বাচ্চার সাথে, ঠিক আছে, মা একটু খেলেও বাচ্চার মুখে দিচ্ছে, তো দিস ইজ কল্ড ভার্টিক্যাল ট্রান্সমিশন। আপনি কিন্তু মুখের যেটা জীবাণু লোড আপনি কিন্তু অজান্তে ওকে ট্রান্সমিট করে দিলেন।
তো এই ব্যাপারগুলোকে একটু টেক কেয়ার করতে হবে। আরও একটা জিনিস দেখা যায় এই সময়, যে দাঁত যখন বেরোচ্ছে বাচ্চারা ভীষণ কান্নাকাটি করে, তো মায়েরা এখন অনেক সময় দেখেছি জেলি প্যাডওয়ালা বেশ টিথার পাওয়া যায়, যেগুলো কামড়ে বাচ্চারা আরাম পায়, সেগুলো কি মানে দেওয়ার পরামর্শ দিচ্ছেন নাকি কি করা উচিত সেই সময়? এটা অ্যাকচুয়ালি যখন বেরোয়, মানে ধরুন একটা স্ট্রাকচার মাড়ি ফুটে বেরোচ্ছে, তো তাতে একটু পেন হবে, তার জন্য লোকাল আজকাল মানে অয়েনমেন্টস বেরিয়ে গেছে, জাস্ট টেম্পোরারি তাকে সিমটোম্যাটিক রিলিফ দেওয়ার জন্য। অনেক সময় বাচ্চাদের হালকা জ্বর টরও আসতে পারে, তো প্লেন প্যারাসিটামল বা কিছু আননেসেসারিলি অনেক মেডিকেশনে যাওয়ার কোনো দরকার নেই। এটা একটা খুব নর্মাল ফেনোমেনন, 2-3 দিন 4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাচ্চাকে যদি একটু পারেন হালকা গরম জলে লিকুয়াম ওয়াটারে মুখটা কুলি করাতে পারেন 1-2 বার। আননেসেসারিলি বেশি আর্টিফিশিয়াল জিনিস, বেশি মেডিকেশনে না যাওয়াই ভালো। আরও একটা জিনিস, বাচ্চা যখন বড় হতে থাকে আমরা দেখি ওদের একটা টেন্ডেন্সি, সব বাচ্চা নয় বেশিরভাগই, আঙুল চোষার একটা টেন্ডেন্সি থাকে। সেই সময় ডাক্তাররা বলেন যে দাঁতের স্ট্রাকচারের কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। না, থামসাকিং হ্যাবিটে হয়, মানে এটা যদি দীর্ঘদিন প্রলং কন্টিনিউ হয় সামনের দাঁতগুলো উঁচু হয়ে যায়, স্পেশালি ওপরের দাঁতগুলো উঁচু হয়, তো সেটাকে মানে হ্যাবিটটা গ্রো করার আগে ওটাকে বন্ধ করা উচিত যদি দেখেন আপনি, বা কেউ অবজার্ভ করছে, সেক্ষেত্রে ওটাকে এনকারেজ করা উচিত নয়। সামনের দাঁত কিন্তু উঁচু হয়ে যায়। এবার উঁচু হলে কী হবে, আননেসারিলি তাকে আবার 12-13 বছরের পর যখন সব মিল্ক টিথ পড়ে যাবে সব পার্মানেন্ট, আননেসারিলি আবার ব্রেসেস লাগিয়ে অর্থোডন্টিক কারেকশন করা। আমি এখানেই আসি স্ট্রাকচার নিয়ে। দাঁতের স্ট্রাকচার সব মানুষের সমান নয়, সব মানুষের হাসি একদম সপাট সুন্দরও নয়। অনেকের আছে যাদের দাঁত উঁচু নিচু এবং তারা ভাবছেন ব্রেসেস করাবেন। তো সেই পদ্ধতিটা কি আছে, কেমনভাবে হয়, তার কিছু নিয়মাবলী আছে কি না, আগে পরে জাস্ট একটা ব্রিফ যদি এটা আলোচনা করেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ব্রাঞ্চটাকে বলে অর্থোডন্সিয়া, ঠিক আছে? মানে আমাদের যেমন অর্থোপেডিক্স, তেমনি এটাও হচ্ছে এক ধরনের ডেন্টাল অর্থোপেডিক্স। আপনার উঁচু নিচু দাঁত, দাঁতের টেরা বেঁকা বা যেটাই আছে, তারা অর্থোডন্টিস্টরা ওটাকে মানে রিভিউ করে। প্রথম কথা হচ্ছে নর্মালি অর্থোডন্সিয়া ট্রিটমেন্ট শুরু হয় সব মিল্ক টুথ পড়ে যাওয়ার পর। মিল্ক টিথ থাকলে নর্মালি অর্থোডন্টিস্টরা ব্রেসেস তখন ওই স্টেজে দেন না। এবার কারুর কিছু কিছু হয়তো খুব সিগনিফিক্যান্ট ম্যালঅক্লুশন বা দেখা যাচ্ছে যে এটা গিয়ে পরবর্তীকালে প্রবলেম দেবে, অনেক সময় ওনারা আর্লিও স্টার্ট করে দেন মিক্সড ডেন্টিশন ফেজ। মিক্সড ডেন্টিশন মানে যখন হয়তো কিছু মুখে এখনও দুধ দাঁত রয়ে গেছে, কিছু পার্মানেন্ট দাঁত এসছে, ওই স্টেজেও শুরু হয়ে যায়। বাট মেজরিটি অফ দ্য কেসেসে নর্মালি শুরু হয় হচ্ছে সব পার্মানেন্ট দাঁত আসার পর। এবার ট্রিটমেন্টটা কতদিন চলবে বা তার দাঁতে স্পেসিং আছে কি না, বা অনেক সময় ভেতর দিক থেকে দাঁত তুলে করতে হয়। অনেকের হয়তো দাঁতটা উঁচু কিন্তু দ্যার ইজ নো স্পেস, তো আমাকে তো স্পেস ক্রিয়েট করতে হবে, নাহলে দাঁতগুলো ঢুকবে কোথায়। তো সেক্ষেত্রে অনেক সময় ভেতর দিক থেকে নর্মালি প্রিমোলার্স 4 নম্বর বা 5 নম্বর দাঁত ওপর নিচে সেগুলোকে তুলে ওই স্পেস ক্রিয়েট করে এটা করা হয়। আজকাল সিগনিফিক্যান্ট চেঞ্জেস হয়ে গেছে লাইন অফ ট্রিটমেন্টে। মানে আগে যেমন ছিল যে একটু বয়স বেড়ে গেছে তাদের করা যাবে না, কিছু না, এখন 25-30তেও করানো হচ্ছে। সামনের দাঁত ফাঁক, স্পেসিং, খুব ভালো রেজাল্ট হচ্ছে, করানো হচ্ছে। এখন ইনভিজিলাইন বেরিয়ে গেছে, আপনার ব্রেসেসেরও নানা রকম বেরিয়ে গেছে, লিঙ্গুয়াল অর্থোডন্টিক্স বেরিয়ে গেছে, মানে ব্রেসেসটা সামনে দিয়ে লাগানো হচ্ছে না, ভেতর দিক দিয়ে লাগানো হচ্ছে। এভরিথিং ইজ অ্যাভেলেবল, বাট ওই সমস্যা মানে যত গুড় তত মিষ্টি। বাট স্টিল কনভেনশনাল ব্রেসেস, সামনে যেটা স্টেনলেস স্টিল ব্রেসেস, সেটাই ম্যাক্সিমাম চলে এবং ওটাতে খুব তাড়াতাড়ি এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। সাধারণত কত দিন সেটা স্টে করে? এইগুলো আসলে মানে কি বলবো, ইট ডিপেন্ডস অন কেস টু কেস, এরকম কোনো ফিক্সড ইয়ে নেই যে এই। তাও নর্মালি আপনি ধরুন অন অ্যান অ্যাভারেজ বছর দেড়েক 2-1 তো লেগে যায়। এবার আমি 3টে খাবারের নাম বলছি, আপনি সেটাকে পর পর সাজান। এবার সেইটা সাজিয়ে আপনি বলবেন কোনটা সব থেকে বেশি ক্ষতিকারক, কোনটা কম, এবং 3টেই ক্ষতিকারক অ্যাট দ্য এন্ড। সেইটার পরামর্শ দেবেন যে কিভাবে সেটা মানে সতর্কতা নেওয়া উচিত। একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে সফট ড্রিঙ্কস, আর একটা হচ্ছে চিউইং গাম। চুইংগাম, চুইংগাম, চুইংগাম কেন, এখন তো সুগার ফ্রি গামসও বেরিয়ে গেছে।
চুইংগামের অ্যাজ সাচ ওরকম মানে আনলেস অ্যান্ড আনটিল এটার মধ্যে সুগার কন্টেন্ট আছে, আপনি কনস্ট্যান্ট একটা জিনিসকে চিবোচ্ছেন, এনিথিং এক্সট্রিনজিক সুগার মুখের মধ্যে অনেকক্ষণ তার এক্সপোজার থাকা মানে কিন্তু আপনার যেটা স্যালাইভা থুতু যেটা আমাদের সেটার পিএইচ মানে অ্যাসিডিক অ্যালকালাইন, বেশি থিওরিটিক্যালে ঢুকতে চাইছি না, মানে যত আপনি সুগার এক্সপোজার দেবেন আপনার পিএইচ কিন্তু ড্রপ করে মুখে স্যালাইভা, আর যত আপনি দাঁতকে যতক্ষণ বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্টে রাখছেন দাঁত কিন্তু আপনার এক্সপোজড হচ্ছে ফর মানে তার মধ্যে ক্যাভিটি বলুন যা বলুন এটা, কারণ দাঁতটা একটা মিনারেল, একটা এনামেল ইজ লাইক ক্যালসিয়াম ফসফরাস নানা রকম মিনারেল দিয়ে তৈরি, তো আপনি একটা মিনারেলকে যত বেশি অ্যাসিডিক মিডিয়ামে রাখছেন সে কিন্তু তত বেশি ক্ষতি হচ্ছে তার জন্য। অ্যাজ সাচ চুইংগামের আবার কিছু ভালো দিকও আছে, আপনার ধরুন কনস্ট্যান্ট থুতু বেরোচ্ছে, স্যালিভেশন হচ্ছে, তো মুখের একটা ক্লিনজিংও হচ্ছে, সেটা একটা পার্ট আছে। তো সুগার ফ্রি গাম আপনি ইউজ করতে পারেন, বাট মানে ইন আ ভেরি মডারেট ওয়ে এরকম, মানে আর আজকাল এই যে ফ্যাশনটা মাঝে মধ্যে জানি না মেবি এখনের এই মানে জেড যে জেনারেশন মানে লোকের সাথে কথা বলছে চুইংগাম চিবোচ্ছে এ করছে, দ্যাট ইজ নট কারেক্ট, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম হেলথ হ্যাজার্ডস। আরেকটা আপনি কি বললেন আমি ভুলে গেছি। একটা ছিল মিষ্টি, হ্যাঁ, আরেকটা হচ্ছে সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস বেটার টু অ্যাভয়েড, এটা একদম খুব বাজে ক্যালোরি, একদম অ্যাবসলিউটলি বাজে ক্যালোরি, তার পিএইচ লো, এবং মানে শুধু দাঁতের জন্য নয় ওভারঅল আপনার হেলথের জন্য ইট ডাজন্ট হ্যাভ এনি বেনিফিশিয়াল রোল, এটাকে আমি সব থেকে নিচে রাখবো। মিষ্টি ইন মডারেশন খেতে পারেন, আমিও ভীষণ সুইট টুথ, আর মানে মিষ্টি মডারেশনে খেতে পারেন, কোনো ক্ষতি কিছু নেই, বাট ওই বললাম স্টিকি যেন দাঁতে যেন না লেগে থাকে, তারপর মুখটা ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি আপনার যদি অন্য কোনো হেলথ ইস্যুস থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো ইন অর্ডার আপনার কোল্ড ড্রিঙ্কস সব থেকে বাজে, নেক্সট মিষ্টি, চুইংগামকে আপনি তারপরে রাখতে পারেন। একেবারে। এবার আসি সব থেকে খারাপ পার্টে, সেটা হচ্ছে ধূমপান এবং তামাকজাত দ্রব্য। এটার আমি খুব ডেড এগেনস্টে, ঠিক। আর স্পেশালি আমি আরও খারাপ মানে বেশি মানে নর্মাল স্মোকিংয়ের থেকেও আরও খারাপ ইএমএতে রাখবো, যেটা হচ্ছে এই যে যেগুলো স্মোকলেস ফর্ম যেগুলো এখন এসছে, পান পরাগ, গুটখা, তারপর খৈনি, এগুলো অসম্ভব হ্যাজার্ডাস। এবার সমস্যাটা কি হচ্ছে, অনেক সময় পেশেন্ট আমাদের কাছে বলে ও তো সারা জীবন খেয়েছে কিছু হয়নি, আমি 3 মাসে আপনি বলছেন আমার এটা হয়ে গেছে। এখন কার কখন কি হবে এটা নোবডি নোজ, কার বডি কিভাবে, কার আপনার সেল কিভাবে রিয়্যাক্ট করবে, কোন ম্যাটেরিয়ালে রিয়্যাক্ট করবে, এটা তো কেউ জানে না, নোবডি নোজ, তাই না। আপনি রোজ রাস্তা পেরোচ্ছেন, কবে অ্যাক্সিডেন্ট হবে, হাউ ক্যান ইউ সে দ্যাট, তো এটা তো ইয়ে নয়। তবে এই জিনিসগুলো একদম অ্যাভয়েড করা উচিত, ইভেন স্মোকিং অলসো, কেন ওটার মধ্যে ভালো জিনিস কিছু নেই আদার দ্যান একটা ফিল গুড ব্যাপার। আর আজকাল কাউকে কিছু বললে আমার এত স্ট্রেসফুল জব, তো অ্যাজ ইফ কি স্ট্রেস শুধু ওনারই আছে বাকি কারণ নেই, তাই না। তো এগুলো হচ্ছে অজুহাত, আপনি ভেরি ওয়েল ইউ ক্যান সাস্টেন উইথ আদার থিংস অলসো, আপনাকে যে তার জন্য স্মোকিং করতে, অ্যান্ড অ্যালার্মিংলি যেটা এখন হয়েছে, এখন মানে ফিমেল গ্রুপের মধ্যে স্মোকিংয়ের প্রপোর্শন অনেক বেড়ে গেছে, তার প্রচুর সাইড এফেক্টস আছে, লাইফস্টাইলের সাইড এফেক্ট আছে, তার ফ্যামিলি লাইফে ম্যারিটাল স্ট্যাটাসে তার সাইড এফেক্টস আছে, তো এই জিনিসগুলো বেটার অ্যাভয়েড। মানে আমি তো স্ট্রিক্টলি এর এগেনস্টে, আমি যখন দিল্লিতে ছিলাম মিনিস্ট্রিতে আমি প্রচুর কাজও করেছি এর ওপরে, মানে টোব্যাকো কন্ট্রোলের ওপরে, তো এই জিনিসটা আমি মানে আমি যখন লখনৌতে ছিলাম 17-18 বছর, মানে ক্লাস 4-5-এর বাচ্চারা দেখতাম স্কুলে যখন ক্যাম্প করতে যেতাম বা স্কুল চেক আপে যেতাম, ক্লাস 4-5-এর বাচ্চারা দে আর অ্যাডিক্টেড উইথ পাউচ, মানে গুটখা টুটখা এইসবের জন্য, ভেরি অ্যালার্মিং সিচুয়েশন, আর এটার থেকে একদম দূরে থাকা উচিত। ওরাল ক্যান্সার হতে পারে এটা থেকে, কি করে বুঝবে একটা মানুষ যে সে যাচ্ছে ওরাল ক্যান্সারের দিকে? ওরাল ক্যান্সারের দিকে দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে মুখে কোনো ঘা যেটা সারছে না, ঠিক। আমাদের মুখের যেটা নর্মাল একটা পিঙ্কিশ একটা টেক্সচার থাকে তো কালার, সেই কালারটা আস্তে আস্তে কোনোভাবে চেঞ্জ হচ্ছে, গ্রেইশ হয়ে যাচ্ছে বা
যেটাকে আমরা ব্লেঞ্চিং বলি, মানে পিঙ্ক ভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে, গালটা স্টিফ হয়ে যাচ্ছে, বা আরও খুব ইনিশিয়াল সাইন হয় অনেক সময় যে মানে যা কিছু খেতে যাচ্ছে তার ঝাল লাগছে। বাড়ি একই রান্না, বাড়ির লোকেরা বলছে কই আমাদের তো কোনো প্রবলেম নেই, বাট হি অর শি ইজ কমপ্লেনিং এই রান্নায় এত কেন ঝাল দিয়েছো। তো এই ইনিশিয়াল চেঞ্জেসগুলোকে কিন্তু আপনাকে খুব মাইনিউটলি খেয়াল রাখতে হবে, যে আপনার গালের টেক্সচারটা সফট থেকে আস্তে আস্তে শক্ত হচ্ছে কি না, কালারটা চেঞ্জ হচ্ছে কি না, কোনো ঘা এমন হয়তো আছে যেখানটা জ্বালা করছে, বা আপনি হয়তো দেখিয়েছেন কাউকে 1.5-2 মাস কিন্তু সারছে না, দ্যার ইজ নো মাচ ইমপ্রুভমেন্ট, বা কিছু খাবার খেতে গেলে আপনার জ্বালা করছে, ঝাল লাগছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইনিশিয়াল সাইন দিতে থাকবে, এবং প্রতিটা সাইন ইজ ইম্পর্ট্যান্ট, আপনাকে সেগুলোকে ক্যাচ করতে হবে, ইউ শুড নট নেগলেক্ট। আচ্ছা, নন স্মোকারদের ক্ষেত্রেও কি ওরাল ক্যান্সার হতে পারে? নন স্মোকারদের ক্ষেত্রে টোব্যাকো রিলেটেড তো হবে না, ঠিক আছে। যেটা অনেক সময় ওরাল ক্যান্সার হয় সেটা হচ্ছে যে ভাঙা দাঁত, লোকে অনেক দিন রেখে দিয়েছে, সেখান থেকে জিভ কাটছে বা গাল কাটছে, বা রেগুলার কোনো একটা দাঁতের পজিশন হয়তো এমন যে গালে কামড় পড়ে যাচ্ছে, ঘা হচ্ছে, বা হয়তো অনেক সময় যেটা হয় যে আপনি হয়তো একটা প্লেট মানে বাঁধানো দাঁত ইউজ করছেন, সেখান থেকে কনস্ট্যান্টলি আপনার কোথাও ইরিটেশন হচ্ছে, কাটছে। দিস ক্রনিক যে কোনো আলসার ক্যান টার্ন টু দ্যাট সাইড অলসো, সেগুলোকে খেয়াল রাখতে হবে। টোব্যাকো আলসার তো তাদের ক্ষেত্রে হবে না। আরও একটা জিনিস, মাঝে মাঝেই আমাদের মুখের ভেতরে জল ফোসকা টাইপের ছোট্ট ছোট্ট ব্লিস্টার্স টাইপের হয়, সেগুলো কি ক্ষতিকারক? ডিপেন্ডস অন কী ধরনের। এখন মানে নর্মালি যেটা একটা হয়, যেটা অ্যাপথাস আলসার বলে, বা লোকে সাধারণত জঠোসা বা এগুলো, দ্যাট ইজ মোস্টলি রিলেটেড টু আপনার বডি ইমিউনিটি বা স্ট্রেস, বা হয়তো অনেক দিন কোনো রোগে ভুগছেন তারপরে হয়তো বেরোতে পারে। পেনফুল বাট ওটা নয়, হার্মফুল নয়, কোনো বাজে দিকে যায় না। একটা ইনিশিয়াল লোকাল কোনো অ্যাপ্লিকেশন বা একটু মাল্টিভিটামিন টিটামিন খেলে অধিকাংশ ক্ষেত্রে সেরে যায়। এবার আসি এমন মানুষদের কথাই যারা হয়তো ভালো ব্রাশ বা ভালো একটা টুথপেস্ট অ্যাফোর্ড করতে পারছে না, যারা সেই প্রিভিলেজটাই পাচ্ছে না, গ্রামাঞ্চলের যে মানুষেরা, তারা নিজেদের ডেন্টাল হেলথটা কিভাবে রক্ষা করবে, কিভাবে তাদের তাদের চলা উচিত? মানে আমি এই পার্টটায় পুরোপুরি আই এম নট এগ্রিং উইথ ইউ, কারণ এখন যা আমাদের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস হয়ে গেছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা যাদেরকে পাই বা যাদের রোজ দেখি, অ্যাটলিস্ট ব্রাশ পেস্ট কিন্তু সবাই অ্যাফোর্ড করছে, অ্যাটলিস্ট কিছু না হলেও হয়তো পাউডার, যে মানে দাঁত মাজারি যে পাউডার বা কিছু একটা কিন্তু তারা ব্যবহার করে। একদম করতেই পারছে না সেই পপুলেশনের সংখ্যা কিন্তু কমে গেছে আগের তুলনায়। এই আর আদারওয়াইজ যেগুলো লোকেরা এখনও গ্রামে টামের দিকে করে, নিমের দাতুন টাতুন এগুলো করতে পারে, অসুবিধে কিছু নেই। দে অলসো হ্যাভ আ সাম গুড অ্যামাউন্ট অফ মেডিসিনাল এফেক্ট। বাট ওই একটা হচ্ছে ব্যাপার যে যতই হোক মানে ওগুলো তো একটা গাছের ডাল, সেটাকে অ্যাস্ট্রিনজেন্ট, তার রসটা ভালো, সেটাকে ঠিকভাবে ইউজ ইজ মোর ইম্পর্ট্যান্ট। এমন নয় যে সে ক্ষয়ে গেছে হয়ে গেছে সেটা দিয়েই আপনি রগড়ে যাচ্ছেন। তারপর অনেকে ইঁটের গুঁড়ো ব্যবহার করে, অনেকে ছাই ব্যবহার করে, তারপর অনেকে আবার ওই কি বলে নুন তেল, এইগুলো করবেন না, মানে যত কোর্স মেটেরিয়াল দিয়ে আপনি দাঁত মাজবেন দাঁতের কিন্তু ক্ষতি হবে। যেটা দিয়ে আপনি মাজছেন সেটাকে ঠিকভাবে ইউজ করবেন, এবং সেটা মোলায়েম হতে হবে, সফট হতে হবে। এবার আসি যাদের অনেক বয়স, বৃদ্ধ মানুষেরা আমাদের সমাজের, তাদের অনেক রকম সমস্যা হয়। তারা বলেন যে টক জাতীয় কিছু খেলে তাদের দাঁত ঠকে যাচ্ছে, বা যে কোনো কিছু খেলে তাদের সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা কি করতে পারেন বা কি করা উচিত? না, বৃদ্ধ মানুষের ব্যাপারটা কি, মানে এটা শুধু দাঁত বলে নয়, এখন ওভারঅল সোসাইটি ইজ এজিং, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে আগের তুলনায়। তো যারাই যতদিন বাঁচবে, আমরাও কয়েকদিন পর ওই স্টেজেই চলে যাব, তো তাদেরকে মোটামুটি একটা হেলদিভাবে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। দাঁতের ক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার যতগুলো দাঁতকে সম্ভব সেগুলোকে রাখা। দাঁত না থাকলে আপনি চিবিয়ে ঠিক করে খেতে পারবেন না, চিবিয়ে ঠিক মতো না খেলে আপনার অন্যান্য অনেক ডাইজেস্টিভ এবং মেটাবলিক প্রবলেম কিন্তু শুরু হবে।
যেটা ওই বয়সে বা ওই স্টেজে কিন্তু খুব স্বাভাবিক হওয়া। সেই জন্য যার যে কটাই দাঁত আছে, যদি নিজের শেষ বয়স অবধি 10টা দাঁতও থাকে, এই 10টা দাঁতও কিন্তু ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল জিনিস ইজ অলওয়েজ আর্টিফিশিয়াল। একটা প্রস্থেসিস কখনো নিজের দাঁতের মতো কাজ করতে পারে না, সে আপনি যত ভালো মেটেরিয়াল দিয়ে করুন আর যা দিয়েই করুন। সেই জন্য যে যে সমস্যা নিয়ে আসুক, দাঁত হয়তো ক্ষয়ে গেছে, কারণ যে দাঁতটা আপনার ধরুন 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরে বেরিয়েছে, সেটা 70 বছর বয়সে এসে তারও তো একটা ওয়ারেন্টিয়ার আছে। তো সেটা এবার তার যত এনামেল ঘষে যাচ্ছে, মানুষের এই যেটা আপনি বলছেন শিরশির করে, টক খেলে শিরশির করে, এগুলো হবে। তার জন্য রুটিন ডিসেন্সিটাইজিং পেস্ট বিভিন্ন কোম্পানির অ্যাভেলেবল আছে। খুব বেশি দরকার হলে ক্রাউন করা যেতে পারে বা রুট ক্যানাল করে দাঁতটাকে বাঁচিয়ে রাখা যেতে পারে ইফ পসিবল। মানে আমার বক্তব্য হচ্ছে যে হোল সোসাইটি ইজ এজিং। তার যে কোনো স্ট্রাকচার, তার যে কোনো বডি পার্টসকে আমাদের এখন প্রাইমারি অবজেক্টিভ শুড বি সেগুলোকে যতদিন সম্ভব ঠিক করে চালিয়ে নিয়ে যাওয়া, সো দ্যাট কি সে যতদিনই বাঁচুক সে যেন একটা হেলদি লাইফস্টাইল, একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল সে যাতে এনজয় করতে পারে। আরও একটা দাঁতের সমস্যা যেটাতে আমাদের আক্কেল গুড়ুম হয়ে যায়, সেটা হচ্ছে আক্কেল দাঁত। সেটা আমরা দেখেছি, মানে সবার ক্ষেত্রে আলাদা আলাদা টাইম স্প্যানে সেটা বের হচ্ছে। কারোর বেশি সময় ধরে সেটা হচ্ছে, কারোর একটুতে ইনফেকশন হয়ে যাচ্ছে, এটা ভ্যারি করছে। এই ব্যথাতে মানুষ কিভাবে রেহাই পাবে? মানে আক্কেল দাঁত ইজ লাইক আমাদের কি বলে, আমরা ওটা একটা কাইন্ড অফ ভেস্টিজিয়াল অর্গান, আমাদের অ্যাপেন্ডিক্সের মতো। শরীরে কোনো রোল নেই কিন্তু আপনাকে ভোগাতে পারে। তো এটাও তাই, অনেকের বেরোয়, অনেকের বেরোয় না, অনেকের থাকেই না, অনেকের বেরোনোর সময় টেরা বেঁকা হয়, মানে প্রচণ্ড ভোগান্তি দেয়। বারবার যদি জিনিসটা ভোগাচ্ছে বা তার সাথে যদি আনুষাঙ্গিক অন্য অসুবিধে হচ্ছে, গাল ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ইটস বেটার টু রিমুভ। এর অন্য কোনো, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। যদি জিনিসটা আপনাকে বারবার ডিস্টার্ব করছে, বারবার ওটাতে ইনফেকশন হচ্ছে, আপনি যে কোনো ভালো ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে বা হসপিটালে গিয়ে আউটডোরে দেখিয়ে ওটাকে তুলে নেবেন। কিন্তু যে সময় দাঁতটা বেরোচ্ছেই না, একটু চাড়া দিচ্ছে, সেই ব্যথাতে একদম ভুগিয়ে দিচ্ছে, সেই সময় উপশমের জন্য কি কি করা যেতে পারে? উপশমের জন্য যে কোনো একটা ইনফেকশন কমানোর জন্য যা যা করা হয়, একটা ব্যথার ওষুধ, কোর্স অফ অ্যান্টিবায়োটিক, এগুলোই করতে হবে আপনাকে। গরম জলে সে কুলকুচি করতে পারে না গরম ঠান্ডা না, জলে? না ঠান্ডা জলে না, হালকা গরম জলে করলে উপকার হয়, কারণ সেটা ইনফ্ল্যামেশন বা যেটা একটা ইনফ্ল্যামেশনের কি বলবো বাংলাটা, মানে যে ধরুন ফুলেছে বা প্রদাহ যাই, হ্যাঁ সেটাকে একটু সাবসাইড করে গরম জলে কুলি। তবে শেক টেক বাইরে থেকে ইজ নট অ্যাডভাইজেবল, ঠিক আছে? গরম জলে কুলি করলে আরাম পাওয়া যায়। আরো একটা আমার মিথ মনে পড়ে গেল এই সময়, যেটা হচ্ছে দাঁত তুললে নাকি চোখের জ্যোতি কমে যায়। ঠিক, তো গোটা পৃথিবী অন্ধলোকে ভরে যেত, তাই না? এটার সাথে এটা কোনো কারেকশন নেই, দিস ইজ অলসো অ্যানাদার মিথ। স্পেশালি লোকেদের ধারণা উপরের দাঁত তুললে চোখ ইয়ে হয়ে যায়, এটার সাথে এটার কোনো অ্যাবসলিউটলি নো রিলেশন। ইনফ্যাক্ট এখন হয়তো এত বলে না, কারণ সো মেনি গুড অ্যান্টিবায়োটিক্স হ্যাজ কাম। আগেকার দিনে, মানে আগে কিছুদিন আগে অবধিও দেখবেন যদি যাদের চোখের কোনো অপারেশন হতো বা ক্যাটারাক্ট, যেটা বয়সকালে খুব কমন ইস্যু, তাদের বরং বলা হতো যে ডেন্টাল চেক আপ করিয়ে আনবেন, কোনো খারাপ দাঁত থাকলে উঠিয়ে নিয়ে আসবেন, মুখে যেন কোনো খারাপ দাঁত না থাকে। এটা আগে হতো। আই অপারেশনের আগে ডেন্টাল চেক আপ ওয়াজ মাস্ট। তো এটার মধ্যে একদমই কোনো রিলেশন নেই। একেবারে। এবার দাঁত থেকে একটু সরে আসি। এবার যে প্রশ্নটা, সেটা ভীষণ সবারই জানতে ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে সিউড়ির বুকে ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটাল 2.5 মাস বয়স হয়েছে সবে মাত্র, 15ই আগস্ট আমরা চালু করি। কিন্তু এই আইডিয়াটা নিশ্চয়ই অনেক বছরের। এই আইডিয়াটা কবে থেকে শুরু হলো, কেন শুরু হলো, কিভাবে শুরু হলো? অনেক বছরের বলবো না, অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন সিউড়ির বাইরে ছিলাম, প্রায় অলমোস্ট 17-18 বছর। 2008-এ বেরিয়ে গেছিলাম এখান থেকে, 2000 থেকে 2008 এই স্প্যানে আমি এখানেই ছিলাম। তারপরে বাবাকে হঠাৎ মিস করলাম, মানে মারা গেলেন। তো তারপর কিছু কারণে, পারিবারিক কারণে এবং অন্যান্য আনুষাঙ্গিক কিছু সমস্যার কারণে সিউড়ি ফিরে আসতে হলো আবার আমাদেরকে। ইমিডিয়েটলি সিউড়ি ফেরার আমাদের অ্যাজ সাচ কোনো প্ল্যান ছিল না, কিন্তু এইসব কারণে ফিরে আসতে হলো। তো
তো যখন ফিরে এলাম, আমার একজন এখানকার লোকাল দাদা, মানে যার সাথে আমি বাইরে যাওয়ার পরও আমার মোটামুটি রেগুলারই যোগাযোগ ছিল, যিনিও হসপিটালের অন্যতম কর্ণধার, মিস্টার উৎপল ঘোষাল, মানে বাপিদা বলেই সবাই চেনে তাকে সিউড়িতে। তারপর আমার মেয়ে, সেও এবছর ডাক্তারি কমপ্লিট করেছে। তো মেনলি এইসব থেকে আলোচনা হতে হতে যে যখন সিউড়ি ফিরেছি, তো দেয়ার শুড বি আ মিনিংফুল থিং টু দ্যাট, একটা মিনিং থাকতে হবে যে ফিরলাম, করলাম, বাস আবার সেই রুটিন চেম্বার, আর এই ওর মধ্যে দেয়ার সামথিং মিনিংফুল টু দ্যাট। তখনই ভাবা হলো যে বেস্ট ওয়ে টু রিমেম্বার মাই ফাদার কি তার জন্য কিছু করা। কারণ সিউড়িতে আমি কাউকে ছোট করছি না, আবার বলছি, মানে প্রপার হেলথ কেয়ার, স্পেশালি ক্রিটিক্যাল হেলথ কেয়ারের কিন্তু এখনও একটা গ্যাপ আছে, ভীষণভাবেই গ্যাপ আছে। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস করে যদি আমরা কিছু করতে পারি, যাতে এখানকার মানুষকে অ্যাটলিস্ট ইনিশিয়াল বেসিক ট্রিটমেন্টগুলো আমরা দিতে পারি, রাত বিরেতে ছুটতে না হয়, বা অনেক সময় রাস্তাতেই অঘটন ঘটে যায়, এখান থেকে কাউকে হয়তো দুর্গাপুর বা বর্ধমান বা কলকাতা শিফট করতে গিয়ে, সেই জায়গাগুলোকে যদি আমরা আটকাতে পারি, ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা, বা এটাকে আস্তে আস্তে একটা ভালো ক্রিটিক্যাল কেয়ার হাব, আমাদের যেমন হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই আমরা ক্যাথ ল্যাবে যাব, যেটা অ্যাঞ্জিও প্লাস্টি বা করা হয় কার্ডিয়াকের জন্য, খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তো সেই মানে ক্রিটিক্যাল কেয়ার হাব, যাতে ধরুন একটা ভালো ডায়ালিসিস ইউনিট, একটা ক্রিটিক্যাল কেয়ার কার্ডিওলজি ইউনিট, একটা ভালো আইসিইউ, যেগুলো খুব দরকার। সার্জারি, গাইনোকোলজিক্যাল ইস্যু, এগুলো তো ধরুন মোটামুটি ছোটোখাটোভাবে যে যার মতো সবাই অনেকেই দিচ্ছে পরিষেবা, কিন্তু যে জায়গাগুলো দিতে পারছে না, সেই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, মনে হয় এখানকার মানুষের উপকার হবে। আর মানে বাবা যতদিন এখানে ছিলেন হাসপাতালে, নিজের চেম্বারে, নিজের মানে একটু ডেয়ার ডেভিল লোক ছিলেন খুব, আর খুব মানে সোজা ব্যাটে খেলতেন। সার্জেনও এখন বুঝতে পারি, আমরা সেটা রিয়েলাইজ করতে পারি, মানুষ তো সব কিছু সঙ্গে সঙ্গে তার মূল্যায়ন করতে পারে না। এখন এই স্টেজে এসে বুঝতে পারি যে অত কম মানে ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিসের মধ্যেও কী ধরনের বড় বড় কাজ করে গেছেন, ইভেন হসপিটালেও করে গেছেন। তো সেই জায়গাটাকে যদি অ্যাটলিস্ট কিছুটা ফিরিয়ে দেওয়া যায়, এটা নিয়েই ভাবা। বিরাট অনেক দিনের ভাবনা নয় এটা, অনেক দিনের ভাবনা নয়, হঠাৎ বাস শুরু হয়ে গেল, মাথায় ঢুকলো, ব্যাস এই ব্যাপার, আর কিছু না। বাস সেটা যদি মানুষের কাজে লাগে, সেটাই সব থেকে বড় পাওনা। ঠিক, মানুষের কাজে লাগাটাই বড় পাওনা। আর এই মানুষেরা যারা আপনাকে এতক্ষণ ধরে শুনলেন, দেখলেন, তাদের উদ্দেশ্যে, তাদের ডেন্টাল হেলথ কেয়ার উদ্দেশ্যে কিছু আবারও ছোট করে টিপস আর ট্রিক্স ভালো রাখার কিছু পরামর্শ দিন। প্রথম কথা হচ্ছে যে মানে আপনার ঘরে ধরুন প্রত্যেকটা জিনিসের শুরু তো একদম ছোট বয়স থেকে হয়। আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তার যত্নটা সবার আগে নেবেন খুব ভালো করে। সে যেন ভালো করে দুবেলা ব্রাশ করে, তার খাওয়া দাওয়ার দিকে মানে ধ্যান দেবেন, কি খাচ্ছে, কি করছে, কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না। তার ফুড হ্যাবিটের মধ্যে কিছু কিছু চেঞ্জ করবেন, একেবারে এই ফাস্ট ফুডের জগতে নিয়ে চলে যাবেন না। সেটা তো থাকবেই এখন যুগের সাথে, সেটা তো ঠিক আছে। তার সাথেও আমাদের নর্মাল ঘরের খাওয়া, একটা করে ফ্রুটস, একটু শাকসবজি, তরকারি, এগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। তার পরবর্তীকালে নিজেরা ভালো করে দুবার করে ব্রাশ করবেন। যখনই দাঁতের মধ্যে কোনো রকম সামান্য সমস্যা মনে হবে, অ্যাটলিস্ট সঙ্গে সঙ্গে বা প্রতি 5-6 মাসে একজন নিকটবর্তী কোনো ডেন্টাল সার্জনের একটা পরামর্শে থাকবেন, যাতে সমস্যাটাকে প্রথম স্টেজেই ধরে নেওয়া যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। একটা জিনিসকে বাড়িয়ে, আর যত জিনিসটা বাড়ে তার ট্রিটমেন্ট কষ্ট বাড়তে থাকে। তো সেই জিনিসটাকে যদি আমরা অল্প স্টেজে অল্প কস্টের মধ্যে ব্যাপারটাকে করে ফেলতে পারি, সেটা অলওয়েজ ওয়েলকাম। সেই জিনিসগুলোকে ধ্যান রাখবেন। আর বাড়ির যারা মানে মাড়ির সমস্যাও যেটা আপনি বারবার তুলেছেন, সেটার জন্য স্কেলিং করা বছরে একবার, এগুলোকে করবেন। আর বাড়ির যারা বয়স্ক আছেন, তাদেরও খাওয়া দাওয়া, তাদের দাঁতের যত্ন, একটা খুব মানে মাঝে মধ্যে আমি একটু মাথা গরমই করে ফেলি আমার পেশেন্টদের ওপর, যে দাঁতগুলো তুলে দিন তো কিছু হবে না, বাঁধিয়ে দেবেন। এই আইডিয়াটাই খুব খারাপ। ভগবান 32টা দিয়েছে মানে আপনি 4-5টাকে ছেড়ে দিলেন, এটা ব্যাপারটা নয়।
আপনি কি এই জিনিসটা চোখের ক্ষেত্রে বলতে পারতেন যে হ্যাঁ, একটা চোখকে উপরে দিন তো আরেকটা চোখ তো রইলই? তো এই কনসেপ্টগুলোকে চেঞ্জ করতে হবে, কারণ প্রত্যেকটা দাঁতের একটা আলাদা কাজ আছে। সামনের দাঁতের আলাদা পারফরমেন্স, পেছনের দাঁতের আলাদা কাজ। আপনি যদি ভাবেন সামনের দাঁত দিয়ে আমি চিবিয়ে খাবো, সে সম্ভব নয়, দাঁতগুলো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা দাঁতের একটা ইকুয়াল ইম্পর্টেন্স আছে, সেগুলোকে ঠিক করে রাখা, যত্ন করে রাখা, যতদিন অবধি তিনি বাঁচেন। ভগবান 4-5টা দিয়েছে বলে বা 2টো দিয়েছে বলে একটাকে ছেড়ে দিলাম, এরম ব্যাপারটা নয়। প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে। মানে আপনার মুখ যদি নোংরা থাকে, দ্য বেসিক থিং ইজ, আমাদের মুখ কিন্তু আমাদের গেটওয়ে। আপনার মুখ যদি নোংরা থাকে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কিন্তু ওই নোংরা রাস্তা দিয়ে আপনার বডিতে যাচ্ছে। আপনার মাড়িতে যে রক্ত বেরোচ্ছে আর হার্টে যে রক্ত, দুটো কিন্তু আলাদা নয়। এই জিনিসটাকে কিন্তু, এই বডিটাকে না, আমরা শরীরটাকে খুব কম্পার্টমেন্ট অনুযায়ী ভাবতে আরম্ভ করেছি। যিনি মানে চোখ কান দেখছেন তিনি মানে যিনি নাক কান গলা দেখছেন তিনি ভাবছেন ওইটাই জগৎ। তার সাথে যে আরেকটা জিনিসেরও ইন্টিগ্রেশন হতে পারে, ইন্টিগ্রেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট এখনকার হেলথ কেয়ারে। আমি যে রাস্তা দিয়ে খাচ্ছি সেই জায়গাটাই যদি এত নোংরা হয়, আমি একটা হাইড্রেনের মতো নোংরা করে রেখেছি আর তার মধ্যে দিয়ে আমি খাচ্ছি, তো সেই নোংরা জীবাণুগুলো তো আমার খাবারের সাথে সেই পাকস্থলী অবধিই যাচ্ছে, সেটাই তো আমার আবার শরীরের ব্লাডে গিয়ে মিশছে, সে অন্য কোথাও গিয়েও কিন্তু বাসা বাঁধতে পারে। এই জিনিসগুলোকে, ছোট ছোট জিনিসগুলোকে বুঝতে হবে। এগুলো বুঝলেই দেখবেন লাইফ এমনিই ভালো হয়ে যাবে, আপনাকে ডাক্তারের কাছে মিনিমাম আসতে হবে। একেবারেই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা বুঝবো, আর আমাদের যে সুন্দর সুন্দর দাঁতগুলো আছে সেগুলোর যত্ন নেব, সেই মর্মগুলো আমরা এখন থেকেই বুঝবো, কারণ এখন থেকে না বুঝলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাওয়ার রিস্ক থাকে, সেই রিস্কটা আমরা নেব না। আপনারা এতক্ষণ শুনছিলেন 90.4 গীতাঞ্জলি রেডিওতে ভালো আছি ভালো থেকো, যেখানে ভালো থাকতে গিয়ে ডাক্তারবাবু সব্যসাচী সাহা অনেক কিছু আমাদের জানালেন, বোঝালেন। দাঁতের যত্ন থেকে কিভাবে লাইফস্টাইল বদলে যেতে পারে সব কিছু আমরা জানলাম, বুঝলাম। এগুলো নিয়েই যেন আমরা আগামী দিনে চলতে পারি, এটাই আমাদের আশা, এটাই আমাদের কামনা। সকলে ভালো থাকুন এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ, আমাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ, এত এবং আপনাদের চ্যানেলের যারা সবাই আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে সিউড়ির এবং সিউড়ির আশেপাশের মানুষের, বীরভূমের আশেপাশের মানুষের একদম সঠিক পরিষেবাটা যেন পান। সেটা আশীর্বাদ করবেন সবসময়, যে প্রতিষ্ঠানটাকে যেন মাথা উঁচু করে দাঁড় করাতে পারি আমরা। একেবারেই। আপনাদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 90.4 গীতাঞ্জলি রেডিও, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আজকের মতো বিদায়।